কল্পনা করো মেঘের মাঝে আইসক্রিম খাচ্ছ, কেবল কারে পাহাড় আর মেঘের অসাধারণ দৃশ্য দেখছো, আর এপিক মুভির মতো জাদুকরী জগতে হারিয়ে যাচ্ছ। মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডসের এই ম্যাজিক দেখতে চাও? চলো বিশ্বের প্রথম হিলটপ শপিং মল আর 4600 ফুট উঁচু মন্দিরের জগৎ দেখায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা তোমাদের নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার একটা অবিশ্বাস্য জায়গায়, গেন্টিং হাইল্যান্ডস। মাউন্ট উলুকালির চূড়ায় 1800 মিটার উঁচুতে এই হিল রিসর্টে আছে বিশ্বের প্রথম হিল টপ প্রিমিয়াম আউটলেট। এছাড়া আছে হলিউড মুভির মতো থিম পার্ক, মেঘের উপর দিয়ে চলা কেবল কারের অপূর্ব ভিউ, আর 4600 ফুট উঁচুতে অসাধারণ একটি চাইনিজ টেম্পল। 1965 সালে লিম গৌতং এই স্বপ্নের জায়গা তৈরি করেন, যেটা এখন দক্ষিণ পূর্ব এশিয়ার একটা আইকন। আমরা কি পারবো কুয়ালালামপুর থেকে সকালে বাসে রওনা দিয়ে একদিনে এই সব জায়গা ঘুরে রাত 9টার মধ্যে ফেরত আসতে? চলো আমাদের সাথে এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে, আর কমেন্টে বলো এই অ্যাডভেঞ্চার তোমাদের কেমন লাগলো। আমাদের জার্নি শুরু হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেএল সেন্ট্রাল থেকে। আমরা এখন কেএল সেন্ট্রাল স্টেশনে, এটা হচ্ছে ট্রেন স্টেশন প্লাস বাস স্টেশন একসাথে। আমরা এখন আমাদের বাস খুঁজতে যাব, সো দেখি বাস কোথায় আছে। এটা মালয়েশিয়ার সবচেয়ে বড় ট্রানজিট হাব, যেখানে 6টি রেল নেটওয়ার্ক মিলিত হয়: কেএলআই এক্সপ্রেস, কেটিএম কমিউটার, কেএল মনোরেল, আরো অনেক কিছু। বিখ্যাত আর্কিটেক্ট কিশো কুরোকাওয়ার ডিজাইন করা এই সিটি উইথিন আ সিটি দেখতে একদম জমকালো। ভেতরে ঢুকলে চোখে পড়বে চকচকে মেঝে, বিশাল স্ক্রিনে সময়সূচি, আর চারপাশে ক্যাফে আর দোকান। আমরা রেড বাসের ওয়েবসাইট থেকে টিকিট কেটে রেখেছিলাম। দুজনের রিটার্ন টিকিট 52 রিঙ্গিট, মানে প্রায় 1300 টাকা। সুপার বাজেট ফ্রেন্ডলি। গ্র্যাব নিলে শুধু যেতেই 80 থেকে 100 রিঙ্গিট লাগতো। বাস টিকিটের লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। কিন্তু এত বড় আর ব্যস্ত স্টেশনে পৌঁছে একটু কনফিউশনে পড়ে গেলাম। এত লোক, এত বাস আর এত কাউন্টার, ঠিক কোন জায়গাতে রেড বাস কাউন্টারটা খুঁজে পাচ্ছিলাম না। কয়েকজন অফিসারকে জিজ্ঞেস করেও স্পষ্ট উত্তর পাচ্ছিলাম না, কারণ কেউই ইংরেজিতে ভালো কথা বলতে পারছিল না। শেষে জানলাম বাসের জন্য আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। স্কেলেটর দিয়ে আন্ডারগ্রাউন্ডে নেমে কিছুক্ষণ হাঁটার পরই আমরা পেয়ে গেলাম রেড বাস কাউন্টার। আমরা কিছুটা অনিশ্চিত ছিলাম আমাদের বাস আদৌ সময় মতো আসবে কিনা, যদিও কিছুক্ষণ অপেক্ষা করার পর একদম ঠিক টাইম মতোই আমাদের বাস চলে আসলো। আমরা এখন গেন্টিং হাইল্যান্ডসে যাওয়ার জন্য বাসে এসে বসলাম। বাসে উঠতেই জানালা দিয়ে দেখা গেল কুয়ালালামপুরের চকচকে শহর, উঁচু গ্লাস বিল্ডিং, সাজানো রাস্তা আর সবুজ গাছপালা। মালয়েশিয়ার জাতীয় জাদুঘর পেরিয়ে যাওয়ার সময় ইতিহাসের একটা ঝলক পেলাম। শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। যত উপরে উঠছিলাম ততই চারপাশে সবুজ পাহাড় আর ঘন গাছপালা। হঠাৎ বাসটা মেঘের মাঝে ঢুকে গেল। সামনে কিছু দেখা যাচ্ছে না, যেন কোনো সিনেমার ম্যাজিক্যাল সিন। এই জার্নিটা ছিল এতটাই স্বপ্নিল, মনে হচ্ছিল আমরা মেঘের রাজ্যে ভাসছি। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছিলাম গেন্টিং হাইল্যান্ডস মাউন্ট উলুকালির চূড়ায়, 6000 ফিট উচ্চতায়।
গেন্টিং প্রিমিয়াম আউটলেটসে পৌঁছে গেলাম আমরা। এটা বিশ্বের প্রথম হিলটপ প্রিমিয়াম শপিং আউটলেট, আর এটা দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় প্রিমিয়াম আউটলেট সেন্টার, যেখানে 150টির বেশি ব্র্যান্ডে প্রতিদিন 65% পর্যন্ত ছাড়। জায়গাটা ওপেন এয়ার স্টাইলে ডিজাইন করা, পাহাড় আর মেঘের মাঝে হিমেল বাতাস। গুচি, বারবেরি, রাল্ফ লরেন, সারাওয়াস্কি, মাইকেল কর সব মিলিয়ে একটা লাক্সারি জগৎ। আমরা উইন্ডো শপিং করলাম আর বাস্কিন রবিন্সে ঢুকে আইসক্রিম নিলাম। বাইরে বেরোতেই পুরো জায়গাটা ঘন মেঘে ঢেকে গেল। মেঘ এত ঘন ছিল যে একদম সামনেও কিছু দেখা যাচ্ছিল না। আমরা এখন মেঘের মধ্যে বসে বাস্কিন রবিন্সের আইসক্রিম খাচ্ছি। ইটস অ্যামেজিং ফিলিং। চারদিকে মেঘ, একদম মেঘে ছেয়ে আছে। এটা আসলে মনে হয় না একজন মানুষ আসে এখানে, বাট ইটস এ ভেরি গুড প্লেস টু এনজয় ইয়োরসেলফ। মেঘের মাঝে আইসক্রিম খাওয়ার এই অভিজ্ঞতা ছিল একদম ম্যাজিক্যাল। প্রিমিয়াম আউটলেটস থেকে হাঁটতে হাঁটতে গেলাম গেন্টিং হাইল্যান্ডস প্রিমিয়াম আউটলেটস কেবল কার স্টেশনে, যেটা আগে আওয়ানা স্কাইওয়ে নামে পরিচিত ছিল। প্রিমিয়াম আউটলেটস এর একদম বিপরীত দিকেই আওয়ানা স্কাই স্টেশন। এটা একটা বিশাল স্টেশন। আমরা সিঁড়ি বেয়ে বেয়ে গন্ডোলাতে ওঠার জন্য যাচ্ছিলাম। আমরা এক্সপ্রেস পাস কেটে রেখেছিলাম, দুজনের জন্য 64 রিঙ্গিট, মানে প্রায় 1500 টাকা। টিকেটের লিংক ডিসক্রিপশন বক্সে পাবে। যদিও উপরের দিকে সাইন দেওয়া ছিল সবকিছুর, কিন্তু গন্ডোলা লাইনের জন্য কোনো সাইন দেখতে পাচ্ছিলাম না। আমরা প্রথমে ভুল করে স্ট্যান্ডার্ড লাইনে চলে গিয়েছিলাম, বাট ওরা আমাদের টিকিট দেখে এক্সপ্রেস লাইনে দেখিয়ে দিল। নর্মাল লাইনে অনেক বেশি ভিড় থাকে, কিন্তু এক্সপ্রেস পাসের জন্য আমরা লাইনে না দাঁড়িয়ে গন্ডোলায় উঠতে পেরেছিলাম। গন্ডোলাতে সবসময় ভিড় থাকে, তাই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এক্সপ্রেস পাস নেওয়া উচিত। গন্ডোলায় উঠতেই চোখ ধাঁধানো ভিউ। নিচে বিশাল সবুজ পাহাড়, চারপাশে মেঘের সমুদ্র আর দূরে পাহাড়ের চূড়া। মেঘের মাঝে ভাসতে ভাসতে এমন অপূর্ব ভিউ, এটা ছিল ট্রিপের সবচেয়ে সুন্দর মোমেন্ট। দুই 2016 সালে চালু এই গন্ডোলা লিফট প্রতি ঘন্টায় 3600 যাত্রী নিতে পারে। প্রতি গন্ডোলায় 10 জন।
2.8 কিলোমিটার পথ 10 মিনিটে পাড়ি দেয়, তবে মেঘের কারণে কখনো কখনো একটু বেশি সময় লাগতে পারে। কিছুক্ষণ পর আমরা গেন্টিং হাইল্যান্ডসে না গিয়ে মাঝপথে একটা স্টপে নেমে পড়লাম, যেখানে যাব একটা চাইনিজ মন্দির দেখতে। গাইস, আমরা এখন নেমে গেলাম আবার কাইকেবল থেকে। নেমে গিয়ে আমরা এখন এখানে একটা চাইনিজ টেম্পল আছে, এই টেম্পলটা এখন দেখবো। 4600 ফুট উচ্চতায় পাহাড়ের খাড়া ধারে বানানো এই টেম্পলের নাম চিনসুই কেভস টেম্পল। মন্দিরে যাওয়ার জন্য আমাদের এখন সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। রিম ব্লগিং করছে, রিম অনেক শর্টস নিচ্ছে, রিম প্রো সিনেমাটোগ্রাফার। কিন্তু মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি যেন শেষই হচ্ছিল না। এত নিচে নেমে আবার ফিরে গেন্টিং হাইল্যান্ডসে যাওয়া, এত ঝামেলা করে মন্দির দেখা কি আদৌ ওয়ার্থ হবে? মনে একটু চিন্তা হচ্ছিল, এত সময় খরচ করে সব ঘুরে দেখতে পারবো তো? শেষে সিঁড়ি নেমে মন্দিরে পৌঁছে আমাদের সব চিন্তা উড়ে গেল। 9 তলা প্যাগোডা, রঙিন বৌদ্ধ মূর্তি, ড্রাগনের ডিজাইন আর পাহাড়ের ধারে মেঘে ঢাকা অসাধারণ ভিউ, সব মিলিয়ে মন জুড়িয়ে গেল। এখন আমি দাঁড়িয়ে আছি সেই চিনসুই টেম্পলের সামনে। এটাই সেই বিখ্যাত চাইনিজ টেম্পল। টেম্পলের ঠিক অপোজিটে একটা অনেক সুন্দর ওয়াটারফল আছে। ইট ফিলস লাইক উই আর ইন চায়না, একদম চায়নার মতো মনে হচ্ছে। ল্যান্টার্নগুলো আছে, চাইনিজ ল্যান্টার্ন। আমার মনে হয় এটা রাতে আর অনেক সুন্দর লাগে। এটা রাতে যদি আসা যেত, বাট আমরা রাতে আসলে আসা যাবে না, কারণ আমাদের কাজ আছে। সো এইটা হচ্ছে গেন্টিং ওয়ার্ল্ডের ফাউন্ডার। সো তার জন্য একটা স্ট্যাচু করে রেখেছে, নামটা হচ্ছে তেনদাতো সেরিজিয়াম গৌতম। It's a very long word, but you can see the ambient. The ambient is just great. It feels like we're in Tibet or in China. আমরা এখন এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। মানে এটা অনেক উপরে, অনেক রোদ, কিন্তু যেহেতু পাহাড়ের উপরে মেঘের মধ্যে ঠান্ডা, গরম লাগছে না একদমই। It's amazing. I mean, it's so peaceful. এত সুন্দর গাইস। Now we feel like আমরা হচ্ছে মঙ্ক হয়ে এখানে হচ্ছে জাস্ট মেডিটেশন করবো। এত ভালো একটা জায়গা। Yeah, it looks like it's in China. And এটা জাস্ট কুয়ালালামপুর থেকে মাত্র 1 ঘন্টার ড্রাইভ। That is the crazy part. কুয়ালালামপুর থেকে 1 ঘন্টা ড্রাইভে আমরা এখানে আসি। And look at the background. আমাদের ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে ফটোশপ করা, তাই না? It's like it's Photoshop. এত সুন্দর জায়গাটা। মানে আর জায়গাটা দেখো, বাতাসটা এত ঠান্ডা। আমরা যদি এই যে আমাদের সামনেই একদম যে ভিউটা, হ্যাঁ, কত সুন্দর একটা জায়গা। এখন আমরা টেম্পলটা একটু ঘুরে দেখবো, তোমাদেরকে একটা ওয়াক অ্যারাউন্ড দেওয়ার চেষ্টা করবো। দেখতে খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে এখন গেন্টিংই না যাই, জাস্ট এখানে বসে থাকি। সো গ্রেট, এত পিসফুল, অ্যামেজিং। চাইলে এখানে ফুটবলও খেলা যাবে, বিশাল একটা মাঠ, ক্রিকেট খেলা যাবে, খেলা যাবে। এখানে আর একটা মন্দিরের টাইপ আছে, হাত ধোয়ারও জায়গা আছে, চাইলে হাতও ধুতে পারবো এখানে। ইট লুকস অ্যামেজিং। সিসি ক্যামেরা বসিয়ে রেখেছে, টেম্পল এত উপরে, বাট সিসি ক্যামেরা ঠিকই আছে।
আর এই যে উপরে এখানে এগুলোতে হচ্ছে ড্রাগনও দেখা যাচ্ছে, চাইনাতে যেগুলো থাকে চাইনিজ ড্রাগন, যেটা খুবই সুন্দর কারুকাজ করা আছে, চাইনিজদের ক্যারেক্টার দেওয়া আছে, ড্রাগন। আর এই যে আবার একটা হলওয়ে যেটাতে আমরা হেঁটে আসলাম একটু আগে, ওইখান দিয়ে হচ্ছে এখানে কানেক্ট হচ্ছে। এই ল্যান্টার্নগুলো রাতে জ্বললে আমার মনে হয় আর অনেক সুন্দর লাগবে দেখতে জায়গাটা। Wow. It's so relaxing. So relaxing. Look at the view. এই যে টেম্পলের এখানে এই যে ড্রাগনগুলো, এখানেও ড্রাগন আছে অনেকগুলো। বেসিক্যালি আমরা এখন সাজেকে আছি, বাট একটু ভালো সাজেকে আর কি, চাইনিজ সাজেক বলা যায়। তুমি বলো বাতাসটা তোমার কেমন লাগছে? এখানে এত ঠান্ডা লাগছে, আর বাতাসটা আমার মনে হয় দ্য এয়ার ইজ সো ফ্রেশ, মানে এত ফ্রেশ একটা বাতাস। এখন আমরা যদি আরেকটু হাঁটি সামনের দিকে যেটা আছে, এগুলো সিংহ মনে হয়, সিংহ বলা যায়, চাইনিজ সিংহ, এটাকে বলে গতং হল। ভিতরে যাওয়া যাবে কিনা আই ডোন্ট নো, দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন লেখা আছে, মানে হচ্ছে কাজ চলতেছে এটার। এখন আমরা হচ্ছে আরেকটা সাইডে আছি, ওই মাঠেরই একটা সাইড, বসার একটা শেড দেওয়া আছে এখানে, বসার একটা শেড দেওয়া আছে। রোদ উপরে, কিন্তু মেঘের উপরে থাকার কারণে একটু চিলি, মানে ঠান্ডা আছে, তাই গরম লাগছে না। এই যে এখানেও মেঘ দেখা যাচ্ছে, ইটস অ্যামেজিং। একদম পুরো জায়গাটা জুড়ে হাঁটার একটা ভালো ব্যবস্থা আছে, হাঁটাহাঁটি করা যাচ্ছে। আবার বসার জন্য এই যে বেঞ্চ রাখা আছে, আমরা বেঞ্চে বসতে পারবো চাইলে। মেঘে ছেয়ে গেছে আবার, হ্যাঁ মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে বসে আছি, চারদিকে একদম জাস্ট ধোঁয়াশা, সাদা মেঘ, ইটস অ্যামেজিং। আর বাতাসটা খুবই রিফ্রেশিং। মেঘ কেমন মানে কুয়াশার মতোই মেঘ আসে, ইটস ম্যাজেস্টিক। এই জায়গাটায় কোনো সাউন্ড নাই, অনেক কোয়াইট পিসফুল একটা জায়গা, এবং জায়গাটা অনেক বড়, সেই তুলনায় মানুষ আসলে আমার মনে হয় খুবই কম, তাই অনেক ভালো মতো এক্সপ্লোর করা যায়, রিল্যাক্স করা যায়। আমাদের বেস্ট প্লেস ইন কেল, মানে 1 ঘন্টার মধ্যে এত সুন্দর একটা জায়গা। আবার কেল অনেক সুন্দর, বাট এটা আসলে আরো নেক্সট লেভেলে সুন্দর। হ্যাঁ, আর এখানে ওয়েদারটা খুবই সুন্দর, অ্যামেজিং, দ্য এয়ার ইজ সো ফ্রেশ, ইট মেক্স ইউ হ্যাপি। লিম গৌতং এর দেওয়া 28 একর জমিতে তৈরি এই মন্দিরটা দেখে মনে হলো একদম অন্য জগৎ। এখানে মাস্টার কিংশু এর বড় মূর্তি আছে, যিনি চীনের ফুজিয়ানের বৃষ্টি ডাকা আর অশুভ শক্তি দূর করার জন্য পূজিত। সিঙ্গাপুর, তাইওয়ান, চীন, থাইল্যান্ড থেকে অনেক ভক্ত এখানে আসেন। মালয়েশিয়া মুসলিম প্রধান দেশ হলেও লিম গৌতং এর চাইনিজ বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া এই মন্দিরে স্পষ্ট। চিনসুই টেম্পলের মনোমুগ্ধকর দৃশ্য ঘুরে আমরা আবার গন্ডোলায় উঠে গেন্টিং হাইল্যান্ডসের দিকে রওনা দিলাম। উঠতে উঠতে মেঘ আরো ঘন হচ্ছিল, আর নিচে দেখা যাচ্ছিল স্কাইওয়ার্লস আউটডোর থিম পার্কের রঙিন আলো আর রাইডের অ্যাক্টিভিটি। দূরে চোখে পড়ল বিশাল ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল, যার রঙিন দেওয়াল পাহাড়ের মাঝে ঝকঝক করছিল। এই হোটেলটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, কারণ এখানে আছে 7351টি রুম। ভাবো পৃথিবীর সবচেয়ে বড় হোটেল, আর তাও এইরকম পাহাড়ের চূড়ায়। এই রিসর্টের বানানো শুরু হয় 1965 সালে, যখন লিম গৌতম ক্যামেরুন হাইল্যান্ডসের তাজা বাতাস থেকে অনুপ্রাণিত
অনুপ্রাণিত হয়ে কুয়ালালামপুরের কাছে এই স্বপ্নের জায়গা বানানোর পরিকল্পনা করেন। 1969 সালে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী তুনকু আব্দুর রহমান প্রথম হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্কাইওয়ালসে ঢুকতেই চারপাশে রঙিন ভিডিও স্ক্রিনের ভিড়ে আমরা একটু কনফিউজ হয়ে গেলাম। এত বড় জায়গা, এতগুলো জোন, কোথা থেকে শুরু করব? আমাদের আবার রাত 9টার মধ্যে কুয়ালালামপুর ফিরে অফিসের কাজ করতে হবে। শেষে আমরা ঠিক করলাম আগে আউটডোর পার্ক ঘুরে নেব, কারণ আউটডোর পার্ক বড় আর বেশি রিল্যাক্সিং হবে ইনডোর পার্ক থেকে। এরপর যতটুকু টাইম পাবো তা দিয়ে ইনডোরে সেই বিশাল স্ক্রিন আর গেম জোন দেখব। একটু হাঁটতেই আমরা টিকিট কাউন্টার খুঁজে পেলাম। এখান দিয়ে আউটডোর থিম পার্কে যেতে হয়। আমরা আগেই টিকিট কেটে রেখেছিলাম স্কাইট্রোপলিস ইনডোর থিম পার্ক আর স্কাইওয়ালস আউটডোর থিম পার্কের জন্য। দুজনের একদিনের ফুল অ্যাক্সেস টিকিট 260 রিঙ্গিট, মানে প্রায় 6200 টাকা। টিকিট কাটার লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। গাইস, সো আমরা এখন গেটিং হাইল্যান্ডসের আউটডোর থিম পার্কে যাব। আমরা অনলাইনে টিকিট কেটে এসেছি, এজন্য একবারেই এন্ট্রি পেয়ে যাব তাড়াতাড়ি। আর যদি কেউ কেটে না আসো তাহলে হচ্ছে ওইখান থেকে সেলফ চেক আউট করতে পারবে। ওই জায়গাটা সেলফ চেক আউট করে ইচ্ছা মতো নিজের মতো ইমিডিয়েটলি নিতে পারবে, বাট ওইটা হচ্ছে ডিফিকাল্ট হবে। সো আমি বলবো যে আগে বুকিং করে আসা বেটার, তাহলে এক্সপ্রেসে বুকিং করা যাবে। এই 26 একরের বিশাল আউটডোর থিম পার্কে আছে 9টা থিম জোন, আর প্রতিটা যেন হলিউড মুভির এক একটা জগৎ। আমরা থিম পার্কের মধ্যে চলে এসেছি। ইটস ভেরি কালারফুল অ্যান্ড ফিলস লাইক ইটস মেড ফর কিডস, বাট ইট লুকস গুড। হ্যাপি ভাইব আছে। হ্যাঁ, আর এখানে ওয়েদারটা খুবই সুন্দর, খুবই ঠান্ডা বাতাস। থিম পার্কটা খুবই পরিষ্কার আর ঝকঝকে সুন্দর। এই রাস্তা দিয়ে হাঁটতেও অনেক ভালো লাগছিল। গাইস, এত সুন্দর একটা থিম পার্ক, এখানে কতগুলো রাইডে ওঠার জন্য কত ভিড়, মানে বিশাল ভিড়। রাইডে ওঠার জন্য অনেক ভিড়, কিন্তু রাইডগুলো দেখি অনেক ভালো লাগতেছে। প্রথমে আমরা চলে আসলাম সেন্ট্রাল পার্কের সামনে। দেখতে একদম সেন্ট্রাল পার্কের মতোই, যথেষ্ট ভালো ডিজাইন। আমরা ভেতরে যেয়ে ঘুরে দেখলাম পার্কের মধ্যে। বাচ্চারা চিৎকার করতেছে উঠে রাইডে। মেঘের মাঝে পাহাড়ের চূড়ায় এই পার্কটা যেন একটা স্বপ্নের জায়গা। রঙিন আলো, সিনেম্যাটিক ডিজাইন আর চারপাশে জমজমাট একটা পরিবেশ। এটা হচ্ছে ইগল মাউন্টেন। বাইক রেখে দিয়েছে, বাচ্চারা বাইকে ছবি তুলছে। ঝর্ণা, অনেক ঝর্ণা এখানে। ঝর্ণা পার্কের একদম মাঝেই ছিল স্কাই ওয়ার্ল্ডের লোগো, সাথে ফোয়ারা। পার্কের মাঝখানে দাঁড়িয়ে দূরে আমরা গন্ডোলাগুলোকে দেখতে পাচ্ছিলাম। পুরো পার্কের উপর দিয়ে রাইড বসানো আছে, আর বাচ্চারা চিৎকার করছিল রাইডগুলোতে উঠে। আর একটু সামনে আগাতেই আমরা চলে আসলাম রিও থিম পার্কের সামনে। আমরা এখন রিও থিম পার্কের সামনে। রিও মুভি দেখে থাকলে এটা হচ্ছে তোমার অনেক ভালো লাগবে। হ্যাঁ, পুরোটা রিও, আর পুরো একদম রিও। পুরো থিম পার্কের পিছনে ক্যাসেলগুলো একদম রিওর মতো বানানো। রিও মুভিতে যে বিল্ডিংগুলো ছিল ওগুলো দেখা যাচ্ছে যে আমাদের পিছনে। এই বিল্ডিংগুলো সব রিও মুভির মতো। এটা একদম ব্রাজিলিয়ান কার্নিভালের মতোই রঙিন, তাই আমরা হেঁটে পুরো জোনটা ঘুরেছি। রিও মুভির ব্লু আর জুয়েলের বিশাল মূর্তি, রঙিন দোকান আর উৎসবের মতো পরিবেশ। রিওর মধ্যে ছিল বিভিন্ন ধরনের রাইড, যেগুলোতে বাচ্চারা উঠতেছিল বেশি।
হ্যাঁ মেঘ আসছে না। জিনিসপত্র লকারে দিয়ে আমরা রাইডে চলার জন্য যাচ্ছি। নো আইডিয়া কতক্ষণ লাগবে রাইডে উঠতে, অনেক ভিড়। সামনে মনে হয় 50-60 জন মানুষ আছে। আমরা ভেবেছিলাম সাম্বা রাইডে উঠবো, কিন্তু সাম্বা গ্লাইডের রাইড ছিল ভিড়ে ঠাসা। তাই চিন্তা করলাম রাইডের জন্য সময় নষ্ট না করে পুরো থিম পার্ক ঘুরে দেখা বেটার হবে, তাই আমরা চলে আসলাম। রিও পার্কের পরে আছে এপিক মুভি থিম পার্ক। এই জোনটা ছিল একদম রূপকথার মতোই। থিম পার্কটা এতটাই নিখুঁত মনে হচ্ছিল, সবকিছু একদম বাস্তব। বিশাল পাতার মতো ডিজাইন, গাছের ভেতর দিয়ে বাঁকানো পথ আর পানির ফোয়ারা দেখে মনে হচ্ছিল আমরা আসলেই মুন হেভেনের দিকে যাচ্ছি। এত সুন্দর বাতাস, গাছগুলো নড়ছে, মনে হচ্ছে এপিকের মধ্যেই আমরা আছি। এপিক মুভি দেখতে তোমরা আসলে বুঝতে পারবা কেমন ফিল হবে। ফিলস রিয়েলি গুড। সবুজ আলো, পাতার ছোঁয়া আর ছোট ছোট ক্যারেক্টারের মূর্তি, যেন আমরা সিনেমার ভিতর ঢুকে গেছি। আর হেঁটে হেঁটে পুরো এপিক থিম পার্কটা উপভোগ করলাম। এটা হচ্ছে ওয়াটার রাইড, এখান দিয়ে মানুষ চাইলে নৌকা দিয়ে যেতে পারে, যেমন ওনারা যাচ্ছে। আমরা উঠবো না, কারণ পানি পড়বে তো, রিস্ক নিব না। তাই এপিক থিম পার্কের পাশেই আইস এজ মুভির থিম পার্ক। এই থিম পার্কে আইস এজ মুভির বরফ যুগ জীবন্ত হয়ে উঠেছে। বরফে ঢাকা পাহাড়, গুহার মতো ডিজাইন আর সিড, ম্যানি, ডিয়েগোর মাস্কট, আর ছিল সিডের সেই চিরপরিচিত গুফি এক্সপ্রেশন। আমরা এখন আইস এজের সামনে, আইস এজের থিম পার্ক। এটা আমার এটাই সবচেয়ে সুন্দর ওয়াটার থিম পার্ক, এখানে সবগুলো ওয়াটার রাইড। হ্যাঁ, সো একটু ডিফিকাল্ট, কি রাইডে উঠতে হলে ডিফিকাল্ট হবে। যদি বাচ্চারা বেশি উঠতেছে, আমরা আসলে উঠবো না, কারণ রাইডে উঠলে ক্যামেরা ট্যামেরা নিয়ে পানি টানি পড়ার একটা ঝামেলা আছে। এই যে বিশাল একটা রাইড আছে, যে পুরো পাহাড়টা এখান থেকে একটা রাইড যাচ্ছে। তারপরে আবার এখানে একটা ঝর্ণা আছে। মালয়েশিয়ার ওয়েদার একটু উইয়ার্ড। এই বৃষ্টি হচ্ছে, এই আবার রোদ উঠছে। এই মেঘ, একটু আগে রোদ ছিল, এখন আবার অন্ধকার হয়ে গেছে। এখানে আরেকটা জোন আছে, এটা হচ্ছে ম্যামথ ফান জোন। আমার পেছনে ম্যামথ ফান জোন। সাদা নীল আলো আর ঠান্ডা ভাইব এখানে একটা প্রাগৈতিহাসিক জগৎ তৈরি করেছে। আমরা গুহার পথ ধরে হেঁটেছি, মনে হচ্ছিল ম্যানি একদম আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর হাঁটতে হাঁটতে আমরা দেখছিলাম সে বিখ্যাত আইস এজ নাট। এরপরে আমরা চলে আসলাম আইস এজের ডাইনোসর শিকারীর ক্যাফে, বাক্স ক্যাফেতে। ক্যাপ্টেন বাকের ক্যাফে, একাই ডাইনোসরকে ধ্বংস করে দেয় নিজে। ইজ এ ভেরি কুল ক্যারেক্টার ক্যাপ্টেন বাক, আমার ফেভারিট ক্যারেক্টার আইস এজের। ফুডের মেনুটা দেখি ওদের, দেখি ক্যাপ্টেন বাক কি সার্ভ করছে। চিকেন স্যুপ, বিফ নুডলস স্যুপ, বাক্স পাস্তা ফিগারো। দিস লুকস নাইস। এবং আইসিজের মধ্যে সেলিং হচ্ছে আইস দেখা যাচ্ছে। বাক্স
ক্যাফের ভেতরে একদম গুহার মতো ডিজাইন, পাথরের দেয়াল আর আর্থি ভাইব, যেন বরফ যুগে বসে খাচ্ছি। ক্যাফের ভেতরটাও এতটা রিয়েলিস্টিক, অবিশ্বাস্য একদম। আমি নিলাম ঝাল চিকেন আর রুমেল নিল বাক্স পাস্তা ফিগারো। খাবারের স্বাদ আর পরিবেশ দুটোই ছিল দারুণ। আমরা খাবার শেষ করতে না করতেই স্কাই ওয়ার্ল্ডের রিও আর আইস এজ মুভির ওয়াক অ্যান্ড ড্যান্স শো, এটা আমাদের ট্রিপের হাইলাইটস বলা যায়। রিওর পাখি আর সাম্বা ড্যান্সার্স, এপিকের লিফম্যান আর আইস এজের সিড ম্যানি ডিয়েগো সবাই একসঙ্গে। রঙিন পোশাক, জোরালো মিউজিক আর কোরিওগ্রাফ ডান্স, খুব ইউনিক একটা অভিজ্ঞতা। শেষে মিট অ্যান্ড গ্রিটে রিওর ব্লু আর জুয়েলের সাথেও ছবি তুলে ফেললাম। এটা ছিল ট্রিপের সবচেয়ে মজার মোমেন্ট। Behind me, Experience San Francisco. আমরা এখন যাচ্ছি ইনভেশন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস থিম পার্কের দিকে। দেখে এদিকে কীরকম কে আছে। এখানে থিম পার্কটা ওয়াজ ভেরি রিফ্রেশিং, ঠান্ডা একটা আবহাওয়া, প্লাস অনেকগুলো থিম পার্ক, এর মধ্যে রিও এবং আইস এজ ডেফিনেটলি হয়তো বেস্ট ওয়ান। রাইড আছে, সব কিছু আছে, খাবার, ইভেন রেস্টুরেন্টটা কত ভালো। ইটস আ ভেরি গুড প্লেস। স্কাইওয়ালস থেকে বেরোনোর আগে আমরা মিনি সান ফ্রান্সিসকোর নিউ ইয়র্ক স্টাইলের রাস্তা ঘুরে দেখলাম। রঙিন বিল্ডিং, ক্যাফে আর ট্রামের ভাইব। বের হওয়ার পথে আছে একটা গিফট স্টোর। রিও, আইসেজ, এপিকের টয়, চাবির রিং, মগ, অনেক কিছুই ছিল এই শপে। সো এইটা হচ্ছে ওদের ইনডোর পার্ক। ইনডোর পার্কে অ্যাক্টিভিটিস আছে, বাট নট অ্যাজ গ্রেট অ্যাজ দি আউটডোর ওয়ান। চারদিকে বিশাল বিশাল স্ক্রিন, মনিটরে অ্যাড চলতেছে নন স্টপ। স্কাইট্রোপোলিস ইনডোর থিম পার্কে ঢুকতেই মনে হলো রং আর আলোর রাজ্য। বিশাল ইনডোর স্ক্রিনটা চোখ ধাঁধিয়ে দিয়েছে। রঙিন ভিজুয়াল আর অ্যানিমেশন দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিয়ন লাইটস, রোলার কোস্টারের শব্দ আর এনার্জেটিক মিউজিক। ইনডোর পার্কের মধ্যে দিয়ে হাঁটছি। They have merry-go-round here, indoor, colorful weather. রাইডে না উঠলেও গেম জোন ঘুরেছি, যেখানে কয়েন দিয়ে ডল জেতার সুযোগ ছিল। পুরো জায়গাটা ছিল একটা হাইটেক কার্নিভালের মতো। গাইস, এখন আমি থ্রো করে গেম জেতার চেষ্টা করবো। ইমাজিনো দেখে একটা ডল জিততে পারি কিনা। এটা ফেইল অ্যাটেম্প, বাট দেখা যাক কি হয়। লেটস গো উইথ ওয়ান। প্রথমে একটা গেম দিয়ে শুরু করি, না পারলে তখন আরেকটা নিব। সোয়েটার, আমরা যেহেতু বাংলাদেশি, মারামারি করার একটা থ্রো করার একটাই থাকা উচিত। আসলে জাতির প্রশ্ন, বিবেকের কাছে দেখা যায়। আচ্ছা, সো হচ্ছে আমি দুইটা চান্স পাবো, দুইটা বল মারা, দেখে আসলে কীরকম হয়। ওকে, ও
ফেলিয়ারটা। আরেকবার ট্রাই করে দেখে, এবার না হলে দিস ইজ ইট। রেডি, গোয়িং ইন। Just one. এখানে কিন্তু রয়েছে আরো বিশাল একটা চকলেট স্টোর। এখানে ডুরিয়ানের অনেক চকলেট পাওয়া যায়। আমরা এখান থেকে অনেক চকলেট কিনেছিলাম, দাম মোটামুটি অ্যাফোর্ডেবলই বলা যায়। মেঘের মধ্যে ফিরতি কেবল কারে থিম পার্ক থেকে চলে আসতে একটু কষ্ট লাগছিল বলতেই হবে। পুরো দিনটাই ছিল ছবির মতো সুন্দর আর উপভোগ্য। মালয়েশিয়ার এই ট্রিপ ছিল একদম ম্যাজিক্যাল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। কমেন্টে বলো তোমাদের সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গাটা। এর পরের ভিডিওতে আমরা তোমাদের ঘুরে দেখাবো কুয়ালালামপুরের বুকিত বিন্তান আর সুরিয়া কেএলসিসি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো আর এনজয় করো নিজেদের লাইফ। ধন্যবাদ।